বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক অবর্ণনীয় অসহনীয় অবস্থার মধ্যে আছে গোটা পৃথিবী। খানিকটা স্বস্তি ভ্যাকসিন এনে দিলেও বাংলাদেশ এখনও সেই সংকট থেকে বেরোতে পারেনি এবং জীবন জীবিকার সমন্বয় সাধন করতে গিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতিকে খানিকটা ঘোলাটে করা হলেও শেষ পর্যন্ত বলা যেতে পারে যে বাংলাদেশ আসলে মোটামুটিভাবে অন্য অনেক দেশের তুলনায় পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে। জীবনেরও সেই অর্থে প্রতিটি জীবনই মূল্যবান, তারপর অন্যান্য দেশের তুলনায় জীবনহানির সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাংলাদেশে যেমন, জীবিকা নিয়েও তেমন কোনো সংকট তৈরি হচ্ছে বলে অনেকে মনে করেন না। যদিও বাংলাদেশে প্রায় কয়েক কোটি নতুন দরিদ্র যুক্ত হয়েছেন এবং অনেকেই শহর ছেড়ে গ্রামে গেছেন, অনেকে কর্মচ্যুত হয়েছেন, অনেকে পুরো বেতন পাচ্ছেন না, অনেকের আয় রোজগার কমে গেছে। এরকম পরিস্থিতি আগামী অর্থ বছরে 2021-2022 অর্থ বছরের বাজেট আগামী 3রা জুন জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং কেমন হবে সেই বাজেট, কেমন হওয়া উচিত, সেগুলো নিয়ে নানা মহলে নানা জল্পনা কল্পনা রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা শুনবার জন্য দুজন ব্যবসায়ী নেতাকে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। একজন স্টুডিওতে বসা রয়েছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসি এর সাবেক পরিচালক, সার্ক চেম্বারের সাবেক পরিচালক এবং বাংলাদেশের জাপানি বিনিয়োগকারীদের উপদেষ্টা, বারবিটার প্রেসিডেন্ট মিস্টার আব্দুল হক আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। ঢাকার উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাবেক সভাপতি এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কোভিড পরিস্থিতি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য শিল্পের ক্ষেত্রে পরিস্থিতিটা কি, একটু আপনার কাছ থেকে শুনতে চাই মিস্টার সিদ্দিকুর রহমান। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেলের দর্শকদেরকে। প্রথমত গত বছর যখন 8ই মার্চ আমরা এই করোনা ভাইরাস আমরা ডিটেক্ট করি, তারপরের থেকে দেখেন এই পর্যন্ত আমরা কিন্তু মোটামুটিভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই 1,25,000 কোটি টাকার উপরে একেবারে সিএসএমই খাত সহ মিডিয়াম এবং বড় সবাইকে মিলিয়ে কিন্তু 21টা খাতকে মিলিয়ে সবাইকে প্রণোদনাটা দেন এবং সেই প্রণোদনাটা কিন্তু এফবিসিসিআই খুব সফলভাবে উদ্যোগী হয়ে বাস্তবায়ন করতে সক্ষম হয় এবং মোটামুটি আপনারা জানেন যে আমাদের এসএমই খাত অত্যন্ত দুর্বল, তারা ব্যাংকিং খাতে, তারপরেও তাদেরকে যথেষ্ট সহায়তার মাধ্যমে, বিশেষ করে এখানে ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ দিতে হয়। ব্র্যাক ব্যাংক অনেকটাই এগিয়ে এসেছিল এবং তারা মোটামুটিভাবে অনেকটাই আমরা সিএসএমই পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম। এখনো আমরা মনে করি যে এসএমই ফাউন্ডেশন কাজ করছে বিভিন্নভাবে, বিভিন্ন এনজিও এসএমইর জন্য সিএসএমইর জন্য কাজ করছে। তবে এইখানে আমাদের যে এনজিও গুলো যে কাজ করে, এসএমই খাত যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু এই কোনো অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায় না। মূল বিষয় কিন্তু এসএমই খাত দিয়েই। সেই এসএমই খাতে যেসব এনজিওরা কাজ করে সেখানে দেখা যায় যে তারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে, খুব অল্প টাকা দিয়েও সেই টাকাটা ফেরত না দিতে পারলে তার জন্য তাদেরকে জেলে পর্যন্ত যেতে হয়, গরু বাছুর নিয়ে যায়। এই সব কাজগুলো কিন্তু তারা করে এবং সেখানে ইন্টারেস্টেড অত্যন্ত হাই। এই জিনিসটা এই আপনার বিশেষ করে এনজিও গুলোকে একটা আইনের মধ্যে আনা দরকার যে এর বেশি কোনোভাবেই আপনার ইন্টারেস্ট রেট নিতে পারবে না, ম্যাক্সিমাম এত পর্যন্ত। এটা কিন্তু কোনো জায়গায় কোনো বাধ্যবাধকতা এখন পর্যন্ত নাই, তাদের ইচ্ছা মতো তারা যে কোনো সময় যে কোনো কিছু নিতে পারে। এখন সেই হিসাবে আমরা বলবো, যেটা আপনি শুরুতেই বলেছেন, যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সফল নেতৃত্বে আমরা কিন্তু এই করোনাকালীন সময়েও আমাদের অর্থনীতি, জীবন জীবিকা এবং তার সাথে দুইটাই কিন্তু আমরা ঠিক মতো মোটামুটি ভাবে বলতে পারি যে পৃথিবীতে যে অবস্থা আমরা দেখছি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে অবস্থা, সেই জায়গার মধ্যে আমরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেকটাই ভালো অবস্থায় আছি। এবং এখানে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব এবং তার সাথে যারা কাজ করেন তাদের নেতৃত্ব এখানে কিন্তু সফলভাবে কাজ করেছে এবং
আল্লাহর রহমত আমাদের উপরে একটা আছে। আমরা তো এইবারে সেকেন্ড ওয়েভের সময় আমরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হয় না হয়। তারপরে এই ঈদে যেভাবে আমরা বাড়ি গিয়েছে মানুষ এবং যেভাবে আসছে, তাতে আমরা ভেবেছিলাম যে বিরাট একটা কিছু হয়ে যাবে। মার্চ মাসে যেভাবে আমাদের বেড়ে গিয়েছিল, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে আজকে কিন্তু আমরা এই জায়গায় ধরে রাখতে পেরেছি। এবং আজকে একটা অত্যন্ত সুন্দর খবর, সুখবর আমাদের জন্য। সেটা হলো 1.5 কোটি ডোজ সিনোফার্মের টিকা আমরা ইম্পোর্ট করছি এখন। এটা যদি আসে, প্রতি মাসে 50 লাখ ডোজ আসবে। আমরা এই 50 লাখ ডোজ যদি আমি একটা অনুরোধ করব যারা এই টিকা দেওয়ার সাথে জড়িত তাদেরকে, যে যদি একটা টিকা আজকে দেন, আর একটা টিকা তার সেকেন্ড ডোজের জন্য রেখে দিবে। কারণ হইলো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অক্সফোর্ডের টিকা আমাদের এখানে দেওয়া হয়েছে, কিন্তু কিছু লোকে পায়নি, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত। সেই জন্য আমি মনে করি একটা টিকা দিলে আর একটা টিকা রেখে দেওয়া উচিত। তার জন্য আমরা 25 লাখ লোকের বেশি কাউকে দিব না, আবার 50 লাখ হাতে পাইলে আবার 25 লাখ লোককে দিব। এইভাবেই কিন্তু টিকাটা বন্টন করা দরকার। এবং আমরা মনে করি যে এবারের বাজেটটা যদি আপনি আমরা আমাকে বাজেটের আলোচনায় মিস্টার সিদ্দিকুর রহমান একটু পরে আসি। আমরা কোভিড বাজেটের আলোচনা আপনার কাছে আমি আবার মিস্টার আব্দুল হক। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ, উনি যথার্থ বলেছেন। অ্যাকচুয়ালি বিশ্ব প্রেক্ষিতে বিবেচনা করলে এবং যদি আমরা আঞ্চলিক প্রেক্ষিতেও বিবেচনা করি তাহলে বাংলাদেশ অনেক ভালো আছে, এবং এই জন্য সরকারকে সাধুবাদ, জনগণকেও অভিনন্দন জানাই যে তারা সীমিত সামর্থ্যে এবং অনেক কষ্ট বেদনা সহ্য করেও সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সরকারের উদ্দেশ্যকে সহায়তা করেছে, ত্যাগ করেছে, এবং যার জন্য আমরা ডেফিনেটলি অনেক ভালো অবস্থানে আছি। এবং সেটা আমরা প্রথম আলোচনার মধ্যে আপনার এখানে আলোচনা করেছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশ এক ভাষাভাষী মানুষের দেশ, এবং জাপানিরা বলে যে বাংলাদেশ এই উপমহাদেশে সবার চেয়ে ভালো করা উচিত, কারণ বাংলাদেশে একমাত্র এক ভাষাভাষী কান্ট্রি এই উপমহাদেশের মধ্যে। ভারতও নয়, পাকিস্তানও নয়, ফর দ্যাট ম্যাটার অন্য কোনো অঞ্চলে এটা নাই। এই কারণে বাংলাদেশের উপমহাদেশে সবচেয়ে আধুনিক রাষ্ট্র হওয়ার সুযোগ ছিল বলে দার্শনিকেরা, চিন্তাবিদরা বলেছেন। তো করোনা মহামারী যা শিক্ষা দিয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা হলো রাষ্ট্রের অনেক পরিবর্তন দরকার, বিশেষ করে স্বাস্থ্য শাসনে, স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য সেবায়, স্বাস্থ্য শিক্ষায় এবং প্রফেশনাল তৈরিতে, সর্বক্ষেত্রে একটা নতুন শিক্ষা দিয়ে যাচ্ছে যে মানুষের জন্য স্বাস্থ্য পরিচ্ছন্নতা কত গুরুত্বপূর্ণ। অতএব আমরা দেখা যাচ্ছে সরকার ভ্যাকসিনের ব্যাপারে একটা ভালো উদ্যোগ নিয়েছিল, কিন্তু একটা জায়গা থেকে, ভারত থেকে নেওয়ার কারণে সেটা সরকারের জন্য একটা বাধা হয়ে দাঁড়ায়। অন্যান্য সোর্সগুলোতে এখন সরকার চেষ্টা করছেন দেরিতে হলেও। তো তা হলে পর হয়তো যদি আমরা ভ্যাকসিন একটা বড় রকমের অর্জন করা যায়, কিংবা যেটা রাশিয়া থেকে এনে দেশে উৎপাদনের কথা চিন্তা করা হচ্ছে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা অনেক সুখকর একটা জায়গায় আমরা থাকতে পারবো। কিন্তু যে করোনা মহামারী যে শিক্ষাগুলো দিল, সেখানে আমার মনে হয় যে আমরা যদি শিখতে পারি এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে পারি, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে পরিবর্তনগুলোর কথা অনেক বিশ্বকরে আলাপ করছেন এবং সারা পৃথিবী যে পরিবর্তনগুলো হচ্ছে। যেমন দেখেন ভারতে যে ডিজাস্টারটা হলো, তারা কিন্তু কেন হলো? তারা কিন্তু বিজ্ঞানকে অবজ্ঞা করে এক ধরনের আত্মতুষ্টি এবং সব কিছুকে ডিফাই করে, ওইদিকে কুম্ভ মেলা, এদিকে নির্বাচন, এবং উত্তরপ্রদেশে যে ভয়াবহ তাণ্ডব অবস্থা দেখেছি আমরা, এর থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে বাংলাদেশের আমরা আরও ভালো করার জন্য চেষ্টা আমাদের করা উচিত। আমরা সবগুলো ইয়েতে কিন্তু ভালো করছি বাংলাদেশ, সামাজিক বিভিন্ন খাতে, নারী শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে আমাদের গড় আয়ু থেকে শুরু করে গড় আয় থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু যদি শাসনের ক্ষেত্রে, সার্বিক শাসনের ক্ষেত্রে আমরা আরও ভালো করতে পারি, এবং সে ভালোর কিন্তু কোনো সীমারেখা নাই। ইউরোপও বলে যে আমরা আরও ভালো করতে চাই, এখানে স্লাগান্বিত হওয়ার কোনো কারণ কিন্তু নাই। যে আমরা যেমন ধরেন আমরা বাজেটের আলোচনার মধ্যে হয়তো বলবো সেটা, যে যদি এই জায়গাগুলোতে বাংলাদেশ ভালো করতে পারে, আমাদের সিদ্দিক ভাই আমাদের আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক, এইসব জায়গায় কিন্তু আমাদের অনেক করণীয় আছে।
এবং যেটা বলা হয়েছে যেমন চায়না প্রতিদিন কিন্তু সংস্কারগুলো করছে, প্রতিদিন প্রেসিডেন্সিয়াল ডিগ্রি দিয়ে, এবং তারা কিন্তু পরিবর্তনকে অ্যাডজাস্ট করছে। তারা একটা কমিউনিস্ট কান্ট্রি হয়েও বাজার অর্থনীতিকে এমনভাবে ধারণ করেছে যে তারা সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং তারা তুলনা করে দেখেন ভারত এবং চীনের যাত্রা প্রায় একসময়, বরং চীনের পরে ভারতে যখন রেল, তখন কিন্তু চীনের রেল ছিল না। সে ভারত আজকে কোথায়, চীন কোথায়? হয়তো বা 100 বছরেও কিন্তু ভারত চীনকে ধরতে পারবে না। কারণটা কি? এই কারণগুলো যদি আমরা চিন্তা করি এবং সেই জায়গাটা ফলো করি, যেমন 52 সালে কিন্তু বার্টন রাসেল বলেছিলেন যে কোনো দেশকে যদি সত্যিকার স্টেবল উন্নয়ন করতে হয় তাহলে তার জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। চীন কিন্তু দেখেন বিগত 40টি বছর এক সন্তানের পলিসি ফলো করেছিল, ভারত করেনি। করেনি বলে ভারতের অবস্থা দেখেন আর চীনের অবস্থা দেখেন। চীন কিন্তু, সবাই অনেকে গালি দেয় পশ্চিমারা গণতন্ত্র নাই বলে, কিন্তু চীন জনগণের জন্য বিনিয়োগ করেছে। 130 কোটি লোকের মানুষকে কিন্তু, সবাইকে কিন্তু মৌলিক শিক্ষা, মৌলিক স্বাস্থ্য দিয়ে কিন্তু একটা জায়গায় চলে এসছে। ভিয়েতনাম করেছে, যারা এটা করেছে। ইন্দোনেশিয়াতে অনেক দুর্নীতি ছিল, ভয়াবহ রকমের দুঃশাসন ছিল আপনার সুহার্তর সময়, কিন্তু ইন্দোনেশিয়া পরে গণতন্ত্র এসে বর্তমান শাসকরা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করে তারা কিন্তু শিল্প, বাণিজ্য, বিনিয়োগে বড় রকমের পরিবর্তন করে ফেলতে পেরেছে। অতএব হয়তো বা করোনা একটা বিরাট শিক্ষা দিচ্ছে কিন্তু সারা পৃথিবীর মানুষকে, মানব জাতিকে সে অর্থে। এবং সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমাদের এগুলো বলে আমার মনে হয় আমরা ব্যবসা হিসাবে মনে করব। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের অনেক পরিবর্তন দরকার, অনেক কাঠামোগত পুনর্বিন্যাস দরকার। সে আলোচনাগুলো সুযোগ পেলে করব। এবং সংস্কারগুলো দরকার, যেটা সবাই করছে। তন্ত্র যাই হোক, রাজতন্ত্র সৌদি আরবে দেখেন, সৌদি আরবে কিন্তু যে দক্ষতার সহিত করোনাকে মোকাবেলা করেছে, কারণ কি তাদের কিন্তু শত শত বছরের অভিজ্ঞতা রয়েছে, যেন তারা মক্কার মতো সেন্সিটিভ জায়গায় তোয়াফ করা, এই যে প্রদক্ষিণ করাটাকে বন্ধ রেখেছে কিংবা একদম সীমিত করে দিয়েছে। অথবা এটা বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান মনস্ক হতে হবে, প্রযুক্তি মনস্ক হতে হবে। যেটা প্রফেসর সালাম সাহেব বলেছিলেন, ভারতের মতো দেশকে, দক্ষিণ ভারতের কিছু রাজ্য সেটা শুনেছিল শিক্ষার কারণে, চীন কিন্তু শুনেছে, ভিয়েতনাম শুনেছে। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বলে গেছে, আমরা কিন্তু সে অর্থে সেরকম আমলে নেয়নি, পাকিস্তান মোটেই নেয়নি। অতএব আমাদের কিন্তু বিজ্ঞান মনস্কতা ও প্রযুক্তি মনস্কতা, এই দুটা কথা উনি বলেছিলেন, যে মানুষের জন্য বিজ্ঞানের দিকে তাকাতে হবে, বিনিয়োগ করতে হবে সবচেয়ে বেশি। এবং প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে দেখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের লোকেরা মাছ চাষের গবেষণায় বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে দিয়েছে, কৃষি গবেষণা অনেক দূরে এগিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেই অর্থে কিন্তু ওইসব জায়গায় বেশি বিনিয়োগ করি নাই। তো আমাদের উচিত ছিল সবচেয়ে বেশি বড় বিনিয়োগগুলা মানব উন্নয়নের জন্য করা, বিজ্ঞানের ক্ষেত্রে করা। অর্থাৎ এইগুলো কিন্তু আসতে হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় আমাদের শিল্প বাণিজ্য সম্পাদক মহোদয়ের মাধ্যমে আমি বলতে চাই যে এই জায়গায় কিন্তু অনেক করণীয় আছে এবং করতে হবে। তাহলে শুধুমাত্র আমরা টেকসই ধারার উন্নয়নটাকে ধারণ করতে পারবো। আমরা এই আলোচনায় আবার আসবো আপনার কাছে। মিস্টার সিদ্দিকুর রহমান, আপনি বাজেট নিয়ে আলোচনা শুরু করেছিলেন এবং বাজেট আগামী 3 তারিখে সংসদে উত্থাপিত হবে। এই মুহূর্তে আসলে বাজেট যেটি তৈরি হয়েছে সেটিতে খুব সংযোজন বিযোজনের সুযোগ আছে বলে মনে হয় না। তারপর আমার মনে হয় নোট থাকা ভালো, কারণ বাজেট সংসদে প্রায় সপ্তাহ 3 আলোচনা হবে, তারপরে বাজেট সংসদে পাস হবে। সো সংযোজন বিয়োজনের সুযোগ থাকছে। সো এই আবহের মধ্যে, এই পরিবেশের মধ্যে কেমন বাজেট চান একজন? একদিকে আপনি ব্যবসায়ীদের নেতা, অন্যদিকে আপনি একজন রাজনৈতিক নেতাও বটে এবং ক্ষমতাসীন দলের নেতা, এবং যদি পারেন আভাসও দিতে পারেন আমাদেরকে যে কি ধরনের বাজেট হতে যাচ্ছে, সেটিও যদি দিতে পারেন মিস্টার সিদ্দিকুর রহমান। না, এইবারের বাজেট আপনাকে অবশ্যই অর্থনীতির পুনরুদ্ধারের বাজেট হইতে হবে, দরিদ্র বিমোচনের বাজেট হবে, সম্প্রসারণমূলক বাজেট হবে, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে, সিএসএমই খাতকে গুরুত্ব দেওয়া হবে এবং বিভিন্ন খাতে প্রণোদনা দিয়ে যাতে টিকিয়ে রাখা যায়, ইকোনমিকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ইন্ডাস্ট্রিকে সহায়তা করলে আপনার কর্মসংস্থান বাড়বে। কৃষি খাতে যন্ত্রপাতির ব্যবহার করে কৃষি খাতের লোককে ইন্ডাস্ট্রির খাতে নিয়ে আসতে হবে। এইভাবে যদি আমরা বাজেটটা করি নিশ্চয়ই সেভাবেই হবে বাজেট। এবং আমার যতটুকু ধারণা যে বাজেট এইরকম ভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ক্ষেত্রে
কিছু কিছু ক্ষেত্রে একটু প্রাধান্য পাবে, কিন্তু সব ক্ষেত্র ধরেই কিন্তু বাজেটটা করা হবে। এবং আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে অলরেডি চলছি, এবং আমাদের মাথাপিছু আয় $2,200 উপরে, আমাদের রিজার্ভ অনেক বেড়েছে। সেই জায়গার মধ্যে আমরা মনে করি যে আমাদের বাজেটটা হবে এবার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা, মেগা প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয়, এবং আপনার এই সবচেয়ে বড় যে খাতে আমাদের প্রয়োজন সেটা হইল স্বাস্থ্য খাতে কিছু আপনার বেশি করে যাতে বরাদ্দ থাকে। কারণ স্বাস্থ্য খাতকে যদি দেখা গেছে, এইবারে আমরা টের পেয়েছি যে স্বাস্থ্য খাতে আমাদের দুর্বলতাটা রয়ে গেছে। আমরা অন্যান্য খাতে যেমন মেগা প্রকল্প বলেন বা অন্যান্য খাতগুলো বলেন, আপনার সেই জায়গায় আমরা যেভাবে উন্নতি করেছি সেইভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে উন্নতি হয়নি। যেমন সরকারি বড় বড় হসপিটাল হওয়া উচিত ছিল, সেগুলো কিন্তু আমাদের এখানে হয়নি। তো এইবার আমরা আশা করব সেই বাজেটে সেই সরকারি হসপিটাল যাতে আরো বেশি হয়, সরকারি স্বাস্থ্য খাতকে কিভাবে আরো সাস্টেনেবল করা যায় সেই চেষ্টাটাই করা হবে। কারণ এটা খুব বেশি কঠিনও কিছু না। স্বাস্থ্য খাতে কোনো রকমের কোনো নজর আগে কিন্তু ওইভাবে দেওয়া হয়নি। আমরা যদি দেখি সেই আগে যে স্বাস্থ্য খাতে বাজেট কিন্তু প্রতিবারই দেওয়া হয়েছে, কিন্তু সেই বরাদ্দগুলো ঠিক মতো কাজে লাগেনি, মিসইউজ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখনো কিন্তু সমাজে দুর্নীতির কোনো মানে দুর্নীতি যথেষ্ট আছে। সেই দুর্নীতিটা অবশ্যই কমিয়ে আনতে হবে। দুর্নীতি যদি না কমানো যায় তাহলে কিন্তু একটা দেশ উন্নতি করতে পারে না। সেই জন্য আমি মনে করি দুর্নীতি মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমাদের হইতে হবে। যেমন আমাদের এখানে কৃষি খাতে আমরা কিন্তু অভূতপূর্ব উন্নতি করেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিসের প্রয়োজন হয়, মাছ, মাংস, ডিম, মুরগি, এসবে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। সেই নিজেদের আমরা মোটামুটি কিন্তু বলতে পারেন যে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ দেশ। সেই স্বয়ংসম্পূর্ণ দেশকে সাস্টেনেবল করার জন্য এবং সেগুলো যাতে আমরা স্বাস্থ্যসম্মত প্রোডাকশন হয় সেই জিনিসগুলো নজর দিতে হবে। এখনো আমাদের মতো দেশে আপনার যেখানে বিভিন্ন রকমের জিনিস নকল হয়, যেমন ওষুধের মতো জিনিস যদি নকল হয় তাইলে কিন্তু নকল কারখানা থাকে, তাইলে কিন্তু আমাদের এই মেন্টালিটিটা আমরা এখনো কোথায় আছি। এই জিনিসগুলোকে কঠিন হাতে হ্যান্ডেল করতে হবে এবং এই জিনিসগুলো যাতে না হইতে পারে সেই ব্যবস্থাও করতে হবে, এবং এগুলোকে উন্নতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেইভাবেই এবারের বাজেটে করবে বলেই আমি আশা করি। মিস্টার আব্দুল হক। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় তিনি ওনার শেষ কথা দিয়ে শুরু করি, দুর্নীতি এবং দুর্বৃত্ত। নিঃসন্দেহে দুর্নীতি এবং দুর্বৃত্তরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় নিয়ামকগুলো খেয়ে নিচ্ছে। আজকে দেখুন যে আমাদের আজকের পত্রিকায় ছিল যে এলজিডির আপনার কয়েকটা ডিপ টিউবওয়েলের বাজেট দেওয়া হয়েছে 125 কোটি না কত কোটি টাকা। তো দেখা যাচ্ছে এখানে যদি জবাবদিহি থাকতো এবং যদি পানিশমেন্ট হতো তাহলে এটা কিন্তু অর্ধেক টাকার কমেও হয়ে যাওয়ার কথা। তাহলে যারা প্রাক্কলন করে, যারা বাস্তবায়ন করে, যারা পেমেন্ট করে, সবাই কিন্তু জড়িত, যোগ সাজস্য হচ্ছে জনগণের টাকা। আমাদের দেখেন এই কোভিডের ভিতরেও রাজস্ব আহরণে কিন্তু প্রবৃদ্ধি আছে সারপ্রাইজিংলি। বিশেষ করে শুল্ক করে প্রায় 10%-এর বেশি প্রবৃদ্ধি আছে এরকম একটা প্রতিকূল অবস্থায়। এই আপনার যে শুল্ক করে এত বেশি, যেমন একটা গাড়ি কিনলে আপনি একটা গাড়ি কিনলে সরকারকে 3টা গাড়ি, কোনো ক্ষেত্রে 4টা গাড়ির টাকা দিচ্ছেন। কিন্তু এই টাকা যখন এভাবে লোপাট হয়, যেটা সিদ্দিক ভাই যথার্থ বলেছেন, এই জায়গায় যদি আজকে দেখেন যারা এই কোভিড কি শিক্ষা দিল যে তুমি সুখের দিয়ে প্রচারণা করছো কানাডার মধ্যে বেগম পাড়াতে, কিন্তু তুমি তো সার ভোগই করতে পারবে না। তুমি দেখা গেলো যে তুমি কোভিডে মহামারীতে মরে গেলা, কিংবা তোমাকে দাফন করার লোক নাই। আমি এই কথার মাধ্যমে একটু শ্রদ্ধা জানাতে চাই যে লাখো মানুষ পৃথিবীতে মারা গেল যারা কোভিডের মধ্যে, যেমন নদীর পারে উত্তরপ্রদেশের গঙ্গা পারে ভাসিয়ে দিল, যারা আত্মীয় স্বজনরা সম্মানের সহিত তার শেষকৃত্য করতে পারলো না,
সেই সব নাম না জানা যে কোনো ধর্মের মানুষদেরকে শ্রদ্ধা জানাই এখান থেকে, এবং বলি যে এই শিক্ষা মানব জাতির জন্য বড় শিক্ষা। যারা লুটপাট করেন, শিক্ষা নিলে যারা হলো। বিদেশে সম্পদ জমান, যারা এখান থেকে লুট করে এই যে কন্ট্রাক্টারি, তারপরে হলো আমলারা কিংবা পলিটিক্যাল লিডার হোয়াট এভার ব্যবসায়ী যারা পাচার করছেন, তারা কি বার্তা পাচ্ছেন? আমি সিদ্দিক ভাইয়ের সাথে একমত হয়ে বলবো যে এখানে কঠোর শাসনের কোনো বিকল্প নাই। যদি কঠোর শাসন থাকতো তাহলে কিন্তু এরকম হতে পারতো না। কি করে একটা জিনিস যেটার দাম বাজারে 100 টাকা সেটা 1000 টাকা কে প্রাক্কলন করে দেখায়? কি করে এত টাকা জনগণের টাকা লোপাট হতে পারে? তার মানে জবাবদিহির অভাব, ডেটারেন্সের অভাব, শাসনের শাস্তির অভাব, পানিশমেন্ট দেওয়া যাচ্ছে না। আমাকে সেদিন একজন খুব সৎ একজন অফিসার মানে সেক্রেটারি বলতেছিলেন, যেহেতু পানিশমেন্ট নাই সবাই একেবারে দুর্দান্তভাবে সম্পদ হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সেটা সরকারি চাকরিতে থেকে কিংবা পার্টিতে থেকে কিংবা ব্যবসায় থেকে সবাই কিন্তু এর মধ্যে সামিল হয়েছে। অতএব বাংলাদেশ কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো করতে পারে, বৈপ্লবিকভাবে ভালো করতে পারে যদি শাসনের জায়গায় আপনার আমার মনে হয় কঠোরতা আসে। যদি দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের ক্ষেত্রে একেবারে চরম ডিটারেন্স দেখানো যায় তাহলে কিন্তু এখানে বৈপ্লবিক পরিবর্তন হবে। বাজেটের কথায় আসি, বাজেটে রাজস্ব আহরণ এবারও কিন্তু অনেক বেশি সরকার টার্গেট করেছে, রাজস্ব বৃদ্ধিও পাচ্ছে। কিন্তু এই কমিটির ভিতরে রাজস্বকে আপনি বাড়াচ্ছেন যখন, একটা জায়গায় যদি ছাড় দেওয়া হতো, বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদেরকে কিংবা কৃষি খাতে যদি আমরা টোটালি ছাড় দিই তাহলে কিন্তু রাজস্ব হয়তো কমতো। কিন্তু এখানে অনেক বেশি কিন্তু আমরা একে বলে প্রুডেন্ট বেনিফিট পেতে পারতাম। আবার এই রাজস্ব নিয়ে আপনি কী করছেন? যদি বাজেট বাড়ান, বাজেট ব্যয়ের অবস্থা কী? ব্যয় দেখা যাচ্ছে লুটপাট হচ্ছে, লোপাট হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা আমি সিদ্দিক ভাইয়ের মাধ্যমেই বলবো যে সবচেয়ে যে আলোচনাটা হয় না সেটা হলো যে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কঠোরতা অবলম্বন করছি না, বড় রকমের পানিশমেন্ট নাই। আমি আপনার মাধ্যমেও বলবো যে আপনার এই আলোচনাটা ব্যাপক হারে আনেন, যে বরাদ্দ বাড়ছে কিন্তু কোয়ালিটি অফ দি এক্সপেন্ডিচারের ব্যাপারে কিন্তু বড় কোনো আলোচনা হচ্ছে না। এবং রাজস্ব বোর্ডকে চাপ দেওয়া হচ্ছে, তারা কিন্তু মরিয়া হয়ে রাজস্ব আহরণ বৃদ্ধি করছে। এটা কিন্তু উল্টা ফল ফলতেছে। অনেক ক্ষেত্রে প্রবৃদ্ধি আরও বেশি হতে পারতো, মানুষের জীবনের সুখ আরও বেশি হতে পারতো, ক্রয় ক্ষমতা আরও বেশি বাড়তে পারতো, তার ক্যালোরি ইনটেক আরও বেশি হতে পারতো। আর এই ভোজ্য তেলের মধ্যে আমরা শুল্ক কর টোটালি তুলে দিতে পারতাম, তাহলে মানুষের আরও বাড়তো, ডিমের কনজামশন আরও বাড়তে পারতো, মাছের কনজামশন আরও বাড়তে পারতো, মাংসের কনজামশন বাড়তে পারতো। কিন্তু কেন বাড়ছে না? সরকারকে রাজস্ব দিতে হচ্ছে। কিন্তু এই রাজস্ব যখন লোপাট হয়, রাস্তা যখন এই এত এক্সপেন্সিভ রাস্তা যখন 1 বছরে উঠে চলে যায়, চীনের মতো কারো তো মৃত্যুদণ্ড হয় না, তার সম্পদ। এমনকি ভারতে আর নীতিশ কুমার বিহারে এরকম দুর্নীতিপরায়ণ লোকদের কিন্তু বাড়িঘর আপনার করেছিল, সরকারের কাছে টোটালি নিয়ে নিয়েছিল, কি বলে এটাকে ইংরেজিতে, মানে টেক ওভার করেছিল। আমাদের দেশে তো এরকম আমরা দেখি নাই। ফলে আপনারা সে যেই হোক দুর্নীতিতে জড়িত সরকারি লোক, পার্টির লোক, ব্যবসায়ী যে হোক, তার জন্য কঠোর শাস্তি থাকলে তাহলে জনগণের জীবনে অনেক সুখ বেশি বাড়তে পারত। আমি সিদ্দিক ভাইকে এই প্রসঙ্গটা আনার জন্য ধন্যবাদ জানাই এবং অর্থমন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাই যে ইনস্পাইট অফ দি কোভিড সব কিছুর পরে উনি যে গ্রোথকে ধরে রেখেছেন, নিঃসন্দেহে উনি এর জন্য কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য, অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু এবং উনি পাশাপাশি আমার মনে আছে আপনারা এখানে আলোচনা করেছিলাম, আমি গত এই কোভিড হওয়ার পরে যখন ইউর একজন এক্সপার্ট ছিল, অস্ট্রেলিয়ান একজন কি যেন এক ভদ্রলোক ছিল অস্ট্রেলিয়া থেকে, বাঙালি। আমরা বলছিলাম যে অনেক ক্ষেত্রে সরকারের বেল টাইট করা উচিত, সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বেতনটাকে 40% কমিয়ে দিয়ে অন্যদিকে দেওয়া যেতে পারতো। আজকে দেখেন অনেক শিক্ষকেরা যারা এমপিভুক্ত তারা বেতন পেয়েছে, কিন্তু যে এমপিভুক্ত নয় এরকম লাখো শিক্ষক আছে তারা টোটালি 5,000 টাকা পেয়েছে। আমাদের অনেক ব্যবসায়ীরা না খেয়ে বেতন কম দিয়ে কোনোভাবে টিকে আছে। সবাইকে কিন্তু কিছু দেওয়া যেতে পারতো অন্যদিকে খরচটা কমিয়ে। আমি মেগা প্রকল্পের ব্যাপারে সিদ্দিক ভাইকে বলবো, মেগা প্রকল্প দরকার হয় ওইখানে ব্যয় কম করা হোক, ওইগুলোকে কিছু প্রকল্প, অনেক অপ্রয়োজনীয় প্রকল্পকে বাদ দেওয়া হোক। মানুষকে আগে বাঁচান, মানুষকে আগে সাপোর্ট দেন। ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু মারা যাচ্ছে, তারা কিন্তু অনেক প্রকল্প তো মাঝামাঝি অবস্থা অনেক আছে, সেগুলোকে চালান, আস্তে ধীরে চালান, কিন্তু মানুষকে আগে দেন। দরকার টাকা ছাপিয়ে দেন, তাও কিন্তু মানুষকে দেন। মানুষ কিনলেই কিন্তু ইন্ডাস্ট্রিতে চলবে। অতএব এই জায়গাগুলো দেখা দরকার আপনার। আমি আমার সেক্টরের কথা বলি যে আমরা কিন্তু ইনস্পাইট অফ অল দিস অডস আমরা কিন্তু রেভিনিউ দিয়ে গাড়ি ঘোড়াগুলো বের করেছি, সরকারকে রাজস্ব দিয়ে যাচ্ছি এবং
মানুষ কিন্তু নিরাপত্তার জন্য গাড়ি ঘোড়া কিনছেও বটে, এর মধ্যেও কিনছে। কিন্তু এখানে কিছু ব্যবসায়ীদেরকে যদি কিছু সুযোগ দেওয়া হতো, সহজ শর্তে ঋণটা দিত, ঋণটাকে আরও সহজ করে দিত। একটা গাড়ি যখন আপনি পাবলিক কেনে, সিদ্দিক ভাই, যখন আপনি একটা গাড়ি কেনেন, আর একটা গাড়ির টাকা কিন্তু রাজস্ব দিচ্ছেন আপনি, কি মোর দেন দেন 128%-এর নিচে কোনো ট্যাক্স নাই। অর্থাৎ সরকার কিন্তু বিরাট বেনিফিট পাচ্ছে। এই গাড়ি আমাদের এখানে মাত্র 12-13 হাজারের মার্কেট, এটা কিন্তু অনেক বড় হতে পারে যদি পলিসির জায়গায়, আপনার সাথে আলাপ করব আমি, পলিসির পরিবর্তন দরকার কিন্তু। তাহলে কিন্তু আপনার অনেকগুলো পুরনো গাড়িকে আপনার যদি স্ক্র্যাপ করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা গাড়ির জায়গা হয়। একটা গাড়ি কেনা মানে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়লো, নিরাপত্তা বাড়লো। 10 লক্ষের উপরে অটো বাইক আসছে সিদ্দিক ভাই, 1 টাকাও সরকার রেভিনিউ পায় না, এগুলো কিন্তু চাঁদা দিয়ে চলে। 11 লক্ষের মতো অটো বাইক আছে বাংলাদেশে, 1 টাকাও সরকার রেভিনিউ পায় না, 1 টাকাও না। কিন্তু এটা তার মানে কি, গভর্নেন্স এখানে ফেল করেছে। এখানে যে কনসার্ন বিআরটি আছে তারা কিন্তু এটাকে করতে পারেনি। এবং সরকার কোনো না কোনোভাবে, স্থানীয় সরকার পেতে পারতো, ইউনিয়ন পরিষদ পেতে পারতো, উপজেলা পরিষদ পেতে পারতো, তারা কেউ কিন্তু রেভিনিউ পাচ্ছে না। কেউ না কেউ পাচ্ছে, আপনি জানেন কে পাচ্ছে। আবার 3 চাকা চালিত সিএনজি চলছে। আপনি সরকার বাংলাদেশের চেহারাটা পাল্টে যদি লাখখানিক গাড়ি প্রতি বছর বিক্রি হয়, তাহলে কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রিও কিন্তু আপনার ডেভেলপ করবে। 10-12 হাজার গাড়ি দিয়ে সিদ্দিক ভাই কোনো দিন ইন্ডাস্ট্রি হবে না। অর্থাৎ এই জায়গায় কিন্তু অনেক কথা বলার আছে, অনেক পলিসিগত একটা, আমি বলবো কম্প্রিহেন্সিভ পলিসি দরকার। এই পলিসির জায়গায় কেউ কিন্তু মনোযোগ দেয় না মাননীয় সিদ্দিক ভাই, সবাই কিন্তু নগদ নিয়ে ব্যস্ত। পলিসিটাকে আমাদের ট্রেডিশনালি, যেহেতু আমাদের আমলাতন্ত্র হলো, এখানে অনেক ভালো ভালো অফিসাররা আছে, অনেক সৎ অফিসাররা আছে, অনেক সৎ, আমি বলবো তারা কিন্তু বাংলাদেশকে ধরে রেখেছে। অর্থাৎ তাদেরকে ব্যবহার করা, যেমন ধরেন বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে সিসিআই এখনো আছে সিদ্দিক ভাই, কেন? কিন্তু ব্রিটিশ আমলে ইম্পোর্ট কন্ট্রোলের জন্য, তাদের কোনো কাজে কিন্তু এখন নাই, কিন্তু আপনি ধরে রেখেছেন। অথচ জাপানিরা, কোরিয়ানরা কোর্টরা করেছে, ওয়ান কাউন্টারে যাবেন, বিনিয়োগ, আমদানি, রপ্তানি সমস্ত কিছুর পাবেন, কিন্তু অফিসাররা হাইলি কোয়ালিফাইড, হাইলি এবল। আমাদের অফিসারদের ব্রিলিয়ান্ট যারা আছে তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি এই জায়গার সংস্কারটা আপনি করেন। আপনি আজকে বাদে কালকে মন্ত্রী হবেন ইনশাআল্লাহ সিদ্দিক ভাই, দোয়া করি। এই কাজগুলো না করলে কিন্তু আগাতে পারবেন না। যে এখন মন্ত্রী হওয়ার জন্য অনেক কিছু মিস্টার আব্দুল্লাহ উচ্চারণ করলেন, তো আমি দোয়া করি, ডেফিনেটলি আমাদের খুশি হবে, কারণ আমাদের আপনার বক্তব্য শুনতে চাই মিস্টার সিদ্দিকুর রহমান। এখান থেকেও পারেন সিদ্দিক ভাই, এখান থেকে প্রমাণ করেন যে আপনি যোগ্য। পলিসির জায়গাগুলোতে হাত দেন। পলিসি সাধারণত কেউ খেয়াল করে না, অথচ পলিসি যা সো ইম্পর্টেন্ট। দেখেন এরশাদের সময় একটা ড্রাগ পলিসির কারণে সিদ্দিক ভাই বাংলাদেশ আজকে ঔষধ রপ্তানি করে, যে কোম্পানির টোটাল বাৎসরিক উৎপাদন 100 কোটিও ছিল না, আজকে তারা 1000 কোটি টাকার ওষুধ উৎপাদন করছে। এবং বাংলাদেশ পৃথিবীতে একটা জায়গায় চলে এসছে জাস্ট বিকজ অফ এ গুড পলিসি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইতিবাচক ফল পেয়েছি। অর্থাৎ দুর্নীতির ব্যাপারে ওনাকে বলেন কঠোর শাস্তির ব্যবস্থা করুক, দুর্নীতি এবং দুর্বৃত্তদের ব্যাপারে সে যেই হোক না কেন দেখিয়ে দিক, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু টোটালি ঘুরে দাঁড়াবে। এবং প্রশাসনের মধ্যে মেধাতান্ত্রিকতা আনতে হবে, সেখানে কিন্তু অন্য কোনো কনসিডারেশন নয়, একমাত্র মেধা। মানে প্রধানমন্ত্রী করেছেন তো, কোটা অবলুপ্ত করেছেন, অতএব এখন মেধা ভিত্তিতে সবাই আসবে। শ্রীলঙ্কা, সিঙ্গাপুর কি করে আগিয়েছিল মিস্টার লিকুয়ানি, শুধুমাত্র মেধাতান্ত্রিকতাকে, মিস্টার সিদ্দিকুর রহমান। জি জি, এখানে এবারের বাজেটে অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি সেটা হলো আপনার ভ্যাট, যে আমরা নতুন ভ্যাট আইন করেছি, এটা অবশ্যই অটোমেশন হইতে হবে। পুরোপুরিভাবে আমরা যে ভ্যাটটা দিচ্ছি, আমরা একটা দোকানে গিয়ে একটা জিনিস কিনি, কিন্তু আমরা এখনো কিন্তু মানুষ জানে না যে ভ্যাট দিচ্ছে, এবং সে কিন্তু এটা রিসিপ্টটা চাচ্ছে না। সেই প্রচারণাটা দরকার যে আপনি ভ্যাট দিলে রিসিপ্টটা নেবেন, এবং সেই ভ্যাটটা সাথে সাথে অনলাইনে সরকারি কোষাগারে পৌঁছে যাবে। এবং ভ্যাটের আওতা অনেক বাড়াতে হবে। আওতা বাড়ালে আমরা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভ্যাটের হারটা অনেক কমে আসবে। এটা কিন্তু খুবই মানে আমাদের দেশে বর্তমানে যে ইকোনমিক কন্ডিশন, তাতে কিন্তু এটা সম্ভব। এখানে কোনো রকমের খালি শুধুমাত্র এনবিআর যদি আরো তৎপর হয়, বাংলাদেশের বাজেট বলতে কি, অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় উইংগুলো, যেমন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, এরাই তো সারা দেশে যা কিছু ভালো মন্দ যা কিছু হয় না কেন সবকিছু কিন্তু তাদের হাতে। যেটা
হক ভাই অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিল, আমিও অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেই, অর্থ সচিবকে ধন্যবাদ দেই, ওনারা অনেক কষ্ট করেন, অনেক কিছু করেন, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু ওনারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সবকিছুর মূল বিষয় হলো অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত আপনার বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর। এনবিআর যদি ঠিকমতো সবকিছু করে, যেমন এনবিআর এর হাত আন্ডারে কাস্টমস একটা বড় যন্ত্রণাদায়ক আমাদের দেশের জন্য। এখানে মানুষ বিভিন্নভাবে হয়রানি হয়, সারাদিন আমরা মানুষের কাছ থেকে শুনতে পাই। সেই জায়গাটায় কিন্তু আমরা এখন পর্যন্ত অনলাইন করতে পারিনি। অনলাইন যদি নিশ্চিত করা হয় এবং চট্টগ্রাম বন্দরে যদি স্ক্যানার সিস্টেমটা যদি ভালোভাবে চালু করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকটা মুক্তি পাইতে পারি। এখানে ঢাকায় যেমন বন্ড কমিশনার, এখানে বন্ডে আমরা বলছি যে অটো রেনুয়াল হয়ে যাক, কারণ আমার কাছে যদি কোনো কিছু পাওনা না হয় এন্ড অফ দ্য ডে বন্ডে, তাহলে আমাকে ডাকবে কেন? যদি কিছু পাওনা হয় তাহলে আমাকে ডাকবে, সেটা অটো হয়ে যেতে পারে। সেটাও কিন্তু অটো এখন পর্যন্ত করা যায়নি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তবে আমরা চেষ্টা করব এইবারে যে এইগুলো যাতে আমরা করতে পারি, এবং এগুলো যদি আমরা করতে পারি, হক ভাই যেটা বললো যে অন স্টপ সার্ভিস, হ্যাঁ অন স্টপ সার্ভিস বিডার সবসময় বলে আসতেছে, কিন্তু আসলে কিন্তু কোনো জায়গায় হচ্ছে না। যেমন এখনো সিসিআই কেন পড়ে আছে এটা আমিও বুঝি না। হক ভাই আপনারা যদি এগুলো বাণিজ্য মন্ত্রীর সাথেও কথা বলেন, তাহলে এগুলো কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি। এটার জন্য দরকার হইলো কে করবে। আমাদের দেশে কিন্তু একটা জিনিস আছে, সবার কাজ যার জন্য কেউই করে না। আমার মনে হয় এটা একটা উদ্যোগী হয়ে যদি আমরা একটা পেপার বানিয়ে যদি তাদেরকে দিতে পারি যে এই জায়গায় প্রবলেম আছে, তাহলে আমরা অবশ্যই এই কাজগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবো। আমাদের ট্যাক্সের আওতা বাড়িয়ে ট্যাক্সের রেটটা কমিয়ে আনতে হবে, অবশ্যই ট্যাক্সের রেট কমিয়ে আনতে হবে। কারণ আমি একবার 35% ট্যাক্স দিচ্ছি কর্পোরেট ট্যাক্স, আবার সেটা যখন আমি পার্সোনাল কোনো কাজে ব্যবহার করতে যাচ্ছি তখন আমাকে 20% 25% করে ট্যাক্স দিতে হচ্ছে। এই যে ট্যাক্স, এগুলো কিন্তু কোনোভাবেই সুখকর না আমাদের। আমরা ট্যাক্স দিব না তা বলছি না, কিন্তু আমরা চাচ্ছি যে ট্যাক্সটা সবাই দেয়। মুষ্টিমেয় কিছু লোকের ঘাড়ে প্রতি বছর কন্টিনিউয়াসলি চলে যাবে, সেটা ঠিক না। আওতা বাড়াতেই হবে এবং এনবিআর কে আরো স্ট্রং হইতে হবে। তারা বিভিন্ন জায়গায় থেকে যাতে উপজেলা পর্যন্ত এখন কিন্তু ট্যাক্স দেওয়ার মতো, ইভেন ইউনিয়ন পরিষদেও ট্যাক্স আদায় করার মতো ক্ষমতা আছে। আপনি দেখেন এই পাশে গাজীপুর আগে কি ছিল, এখন সিটি কর্পোরেশন করছে, তারা কত ট্যাক্স নিতেছে। আগে যেখানে আমরা একটা ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স নিতে রেনু করতে আমাদের 5,000 টাকা লাগতো, সেখানে এখন কিন্তু 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে, সেটাও কিন্তু দিচ্ছি আমরা। তাহলে আমরা কিন্তু ট্যাক্স দেই, দেওয়ার জন্য কেউ কিন্তু না করি না, কিন্তু ট্যাক্সটা নিতে হবে এবং সেটা সরকারি খাতে। আমাকে সুযোগ সুবিধাটা তো ট্যাক্সের টাকা দিয়ে কি করবে, আমাকে সুযোগ সুবিধা দিবে, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। সেই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করলে আমাকে সুযোগ সুবিধা দিলে আমি কেন ট্যাক্স দিব না? অবশ্যই ট্যাক্সও দিব, ভ্যাটও দিব, কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এটা শুধুমাত্র একদিকে তাকিয়ে থাকলে এবং সত্য কথাটা বলার জন্য সৎ সাহসটা আমাদের থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিটা সময়ই বলেন, হক ভাই আপনি বারবার বলছেন যে সুশাসন আনতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না, কিন্তু তার কাছে তো এই জিনিসটা যেতে হবে এবং উনি যেটা ধরেন বা বলেন বা জানেন সেটা কিন্তু উনি অবশ্যই করেন। জি মিস্টার আব্দুল হক, আপনি সংস্কারের কথা বলছিলেন। জি অ্যাকচুয়ালি সিদ্দিক ভাই, সুশাসন কিংবা গুড গভর্নেন্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এখন জাপানিরা এখনো পর্যন্ত সংস্কার করছে, বলে যে এটার পরিবর্তন দরকার। চীন দেখেন, আমি বলেছি যে প্রতিদিনই করছে। ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি হয়েও এমনভাবে করছে যাতে এটা কন্টিনিউয়াস প্রসেসে যেতেই হবে। এটা তো হক ভাই, এটা কখনো একদিনে শেষ হবে না, এটা হবে না, হবে না, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। যেমন মানুষের চরিত্র পরিবর্তন হওয়া, মানুষ দেশের উন্নয়ন হওয়া, এগুলো তো রেগুলার বেসিসে হইতে হবে। এটা তো ডে টু ডে কাজের মতো। এটা তো আজকে একদিন আমি করে দিলাম আর অমনি সারা জীবন চলে যাবে বাকি জীবন, তা তো না। আমাকে একই জিনিস নিয়ে ডেইলি কাজ করতে হবে। আপনি বলেছেন কতগুলো মৌলিক কাজ আছে, যেমন মৌলিক অধিকারের বিষয়টা। যখন মানুষ জানবে যে আমি আমার অধিকারগুলো নিশ্চিত, আমার সকল অধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবন মালের নিরাপত্তা, তখনই কিন্তু এগুলো বলার বিষয় না, কিন্তু এগুলো হলো অনুভূতির বিষয়।
রাষ্ট্রকে যখন সে রাষ্ট্র যখন এটা নিশ্চিত করতে পারে, তখনই কিন্তু সেখানে সবাই কাজ করবে এবং তার ফলে উন্নতি অবধারিতভাবে হবে। বাংলাদেশে ডেফিনেটলি বাংলাদেশ উপমহাদেশে সবচেয়ে ভালো করবে, করছে অলরেডি, কিন্তু আরও অনেক ভালো করবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। এবং আমার বিশ্বাস আমাদের প্রজন্মের কিংবা তরুণ প্রজন্মের যারা উদীয়মান আমাদের, তারা সবাই চায় যে বাংলাদেশের পরিবর্তনটা কন্টিনিউয়াসলি হোক। আপনি যে কথাগুলো বলেছেন, আমি মনে করি যে বাণিজ্য, যেমন আপনার কিন্তু অনেক স্ট্রং কানেকশন আছে, আমাদের বাণিজ্য মন্ত্রী আপনার ঘনিষ্ঠতম মানুষ। বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে শুরু করতে পারেন, সেখানে যে সংস্কারটা দরকার সেটা হচ্ছে সিসিআই, ইপিবি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক, এগুলো কিন্তু আলাদা কোনো দরকার নেই। এটা আমরা যদি দেখি কোরিয়ার কোট্রাকে কিংবা জাপানের জ্যাট্রো অথবা মালয়েশিয়া ট্রেড অর্গানাইজেশন দেখলে, তাহলে কিন্তু আপনি এটা কিন্তু ইমিডিয়েটলি করা যায়। এবং আপনি চাইলে এই উদ্যোগটা আপনি নিয়ে আমরা ফেডারেশন চেম্বার থেকে দিতে পারি, দারুণ কাজ হবে। তাহলে ওইখানে প্রফেশনাল লোক তৈরি হবে, একটা কাউন্টারই সব পাবে। আপনি সিদ্দিক ভাই, রপ্তানি উন্নয়ন ব্যুরো আছে, কিন্তু আপনি জানেন আমাদের কিন্তু এখন আমদানি উন্নয়ন চিন্তা করতে হবে। কেন? আপনার 25 লক্ষ লোক এখন বাজারে আসে জবের জন্য, কতজনকে আপনি চাকরি দেবেন? আপনি যদি 1% ভ্যালুয়েশন হয়, তাহলে সেই কাজটা আপনাকে করতে হবে যে আর্জেন্টিনা থেকে আমদানি করো, আর ব্রাজিল থেকে আমদানি করো, আর কোরিয়া থেকে আমদানি করে এটাকে জোড়া দিয়ে আবার রপ্তানি করো। যদি 2% লাভ হয়, কিংবা লাভ না হয়েও যদি নিজেও যদি জীবন বাঁচাতে পারে, তাহলে সেটাও করতে হবে। সেজন্য কিন্তু আপনার গবেষণা দরকার, সেটা প্রাইভেট সেক্টর পারবে না, সেটা সরকারকে করতে হবে। অতএব এই জায়গায় কিন্তু আমরা বহু আগে থেকে বলে আসছি এই সংস্কারটা দরকার। আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় আলাদা, যেমন আপনি একজন উপদেষ্টা শিল্প বাণিজ্যের, এটা কিন্তু বাংলাদেশেও তাই ছিল, আলাদা। জাপানে কিন্তু মিনিস্ট্রি একটা, মিনিস্ট্রি অফ ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, একটা মিনিস্ট্রিতে সব, ইকোনমি, ট্রেড, ইন্ডাস্ট্রি সব। অর্থাৎ অনেকগুলো মিনিস্ট্রি কিন্তু একটা বিরাট সমস্যা। এখানে কিন্তু মিনিস্ট্রিগুলোর পুনর্বিন্যাস, রিস্ট্রাকচারিং, এজেন্সিগুলোর পুনর্বিন্যাস এবং প্রফেশনাল লোক তৈরি করা, ক্লাস্টার করতে পারেন। যেমন যেসব অফিসাররা ইকোনমিতে মানে লেখাপড়া করেছে, ইকোনমিক ডিপার্টমেন্টে, তাদেরকে কিন্তু আপনি এনে এনে এগুলোতে দিতে পারেন এবং তারা একটা প্রফেশনালি কিন্তু ডেভেলপ করবে। এই জায়গাগুলো কিন্তু অনেক বলা হয়েছে, হচ্ছে না, কারণ এটা টপ ডাউন ছাড়া কিন্তু হবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলে হতে পারে, অথবা নিজের পক্ষে পলিটিক্যাল সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশে এটা হওয়া আমার মনে হয় ভেরি ভেরি ডিফিকাল্ট। অথবা আপনি শিল্প বাণিজ্য সম্পাদক হিসেবে জিনিসগুলো তুলে ধরতে পারেন, আপনি চাইলে আলোচনায় আমাদেরকে ডাকতে পারেন, আমরা আপনাকে বলবো। আমি বিশ্বাস করি এতে আপনার ইমেজ বাড়বে এবং আপনি দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবেন। যে হ্যাঁ, পার্টি থেকে এগুলো আলোচনা হচ্ছে, পার্টি থেকে এগুলো পার্লামেন্টে যাবে, সংসদে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করবেন। কারণ আমাদের প্রশাসন থেকে এটা আপনি আশা করতে পারেন না, কারণ প্রশাসনের অফিসারেরা তারা এটা ভয় পায়, তারা এটা দেওয়ার পরে যে তার কোনো ক্ষতি হয়, কলিগরা কী মনে করবে, এবং একজন সচিব দিল অন্য সচিবরা যদি না মানে, দেয়ারফর ইট হ্যাজ টু বি এ পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যালি আসতে হবে। কিন্তু আপনি যেহেতু একজন পলিটিশিয়ান ছাড়া আপনার কিন্তু ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি দেখাবেন যে এটা জাপানে, কোরিয়াতে, কোরিয়া কোথায় চলে গেছে দেখেন। আমাদের সময় শুরু করেছিল 60-এর দশকে, পাকিস্তান আইয়ুব খানের সাথে পার্ক চুংহি, তখন জেনারেল পার্ক চুংহি চুরি করেছিল এবং আইয়ুব খানকে উনি ফলো করেছেন। আজকে কোরিয়া কোথায়, পাকিস্তান কোথায়, বাংলাদেশ কোথায়? অতএব দক্ষিণ কোরিয়ার এই মডেলটা কিন্তু দারুণ। তারা মানুষের জন্য বিনিয়োগ করেছিল, সবচেয়ে বেশি শিক্ষায় প্রাধান্য দিয়েছিল এবং সংস্কারগুলো করেছিল, ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রাধান্য দিয়েছে। আমাদের সরকারও ইনফ্রাস্ট্রাকচারে অনেক জোর দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তত স্পেশালি ধন্যবাদ জানাই, তিনি জাপানকে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছেন, যার জন্য মাতার বাড়ি থেকে ঢাকা পর্যন্ত হয়তো আগামী 5 বছর পরে এটা কেউ চিনতে পারবে না এই অবকাঠামোগুলো হলে। তারপর টানেল থেকে শুরু করে রেলওয়ে, এবং সেই রেলওয়ে একদম বার্মা পর্যন্ত যাওয়ার, কক্সবাজার পর্যন্ত লাইন হয়ে গিয়েছে। অর্থাৎ এই অবকাঠামো, মাতার বাড়িতে ইকোনমিক জোন, পাওয়ার হাউসগুলো সবটা মিলে আমরা যদি ধারাবাহিকভাবে একই সাথে যদি টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল জায়গায় তৈরি হতে পারি। আমাদের কিন্তু মধ্যম লেভেলের ম্যানেজার নাই, আপনি গার্মেন্টসে আছেন জানেন, সব বাইরের লোকেরা এসে ম্যানেজমেন্টে চালাচ্ছে। কেন? বিকজ আমাদের এডুকেশনটা প্রপারলি নাই। অর্থাৎ এডুকেশনের মধ্যে স্কিল এবং টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল প্রাধান্য দিয়ে দরকার হয়। গত বাজেটে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটা ভালো কাজ করেছিলেন, যে বিদেশ থেকে শিক্ষক আমদানিরও উনি স্কোপ রেখেছিলেন। এই পরামর্শটা আমি দিয়েছিলাম, আমি ধন্যবাদ জানাই ওকে। কিন্তু এই প্রশিক্ষণ দিয়ে আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে হবে। বলা হয়ে থাকে এই ডেমোগ্রাফিকই
ইজ আ ডিভিডেন্ট অর এ ডিজাস্টার। আমাদের জনসংখ্যা কি আমাদের সম্পদ না আপদ? তো যদি আপনি প্রশিক্ষিত করতে না পারেন তাহলে কিন্তু আপদ, আর প্রশিক্ষিত করতে পারলে কিন্তু সম্পদ। অর্থাৎ কীরকম প্রশিক্ষণ? দেখা যাচ্ছে আজ হাজার হাজার MBA BBA পাস করছে, তারা বেকার, অথচ কৃষকের কাজ হচ্ছে বাইরে, কিন্তু কৃষি যে জানে তাকে কিন্তু অন্য দেশ চায়। আফ্রিকাতে অনেক কৃষকের চাহিদা আছে। তাহলে আমরা কি করছি? এয়ারপোর্টে যারা বিদেশ যায় অনেকে লিখতে পড়তে পারে না, তো আপনি যারা বেকার আছে 500 টাকা করে ডেলি দিয়ে বলে যে বাবা তুমি এয়ারপোর্টে আমার যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদেরকে ফর্মটা ফিল আপ করে দাও। আমি একদিন অনেকে বসে বসে ফিল আপ করেছি, বিলিভ মি। তাদেরকে সবাই ঘৃণার চোখে দেখে, কিন্তু তার টাকা দিয়ে কিন্তু আপনার এখানে $1 বিলিয়ন আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। অর্থাৎ তাদের দিয়ে কিন্তু কেউ নজর দিচ্ছে না। আপনি কৃষকের কথা বললেন, কৃষক কৃষি উৎপাদন করে, উৎপাদিত পণ্যের মূল্য কিন্তু নিশ্চিত নয়। আমরা কিন্তু কোঅপারেটিভ করতে পারিনি। জাপানে কিন্তু আজও কোঅপারেটিভ আছে সিদ্দিক ভাই, তার সমস্ত উপকরণ কিন্তু কোঅপারেটিভের মাধ্যমে পায়, তার ন্যায্য মূল্যটা কোঅপারেটিভের মাধ্যমে নিশ্চিত করা আছে। এখানে মধ্যস্বত্বভোগীরা সব পাচ্ছে, ভোক্তা বেশি পয়সা দিচ্ছে, উৎপাদনকারী মারা যাচ্ছে, মাঝখানে ভোক্তা মধ্যস্বত্বভোগী খেয়ে পেট বড় করতেছে, ঘাড় গর্দন মোটা করছে, বিদেশে টাকা পাচার করছে। এটা কিন্তু কোনো দিনই আদর্শিক অবস্থা নয়। অতএব আপনি শিল্প বাণিজ্য সম্পাদক হিসেবে আপনার কাছে আমার আপনার মাধ্যমে প্রস্তাবগুলো থাকলো, ফিল্ড লেভেলের কথাগুলো আপনাকে আমি জানালাম। একজন ব্যবসায়ী হিসাবে আপনাকে কিন্তু এখানে অনেক করণীয় আছে, অনেক করণীয় আছে, অনেক পরিবর্তন দরকার, এবং অনেক উন্নতি আমরা করতে পারবো যদি আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করি, পরিবর্তনগুলো করি, এবং মানুষকে মূল্যায়ন করি, সময়ের মর্যাদা দেই, কৃষককে মূল্যায়ন করি। আমাদের যে বিদেশ থেকে যারা জীবন যৌবন মরুভূমিতে বিলিয়ে দিয়ে পয়সা পাঠায়, তার কিন্তু দেশে ফিরে আসার পরে কোনো নিরাপত্তা নাই। তাকে একটা ইন্স্যুরেন্সে আনতে পারি। মমতা ব্যানার্জি যেমন করেছেন, 18 বছর মেয়েদেরকে 25,000 টাকা দিচ্ছেন। আমরা কিন্তু আমাদের বিদেশে যারা থাকে তাদেরকে একটা টাকা দিতে পারি। আপনি প্রথমেই বলেছেন সোশ্যাল সেফটি নেটের কথা। আমিও মনে করি স্ট্রংলি যে হ্যাঁ, সোশ্যাল সেফটি নেটটা আরও বাড়াতে হবে, এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে কর থেকে বহিষ্কার করতে, বের করে দিতে হবে। করের ক্ষেত্রে ইনহেরিটেন্স ট্যাক্স চালু করতে হবে, আয়করের ব্যাপ্তি বাড়াতে হবে। আপনি বাপের কাছ থেকে সম্পদ পাচ্ছে, বিরাট বাড়িঘর পাচ্ছে, কোনো কিছু অর্জন না করে। জাপানে আছে, কোরিয়াতে আছে, আমার দেশে আমি মনে করি স্ট্রংলি ফিল করি যে জমির সিলিং করে দেন বঙ্গবন্ধুর মতো। যে এত এত ছোট্ট দেশ, ভূমি কম, মানুষ বেশি, ভূমির সিলিং হবে। এই ভূমিদস্যুরা সারা দেশে নদী নালা ঝিল খাল বিল দখল করে নিচ্ছে। সে যেই হোক ঘোষণা করতে হবে, সেনাবাহিনী বলবে যে তারা কিন্তু আমার দেশের আগ্রাসী শত্রু। সে কিনা একটা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, যে স্বাধীনতায় রক্ষার জন্য সেনাবাহিনীর লোকেরা শপথ করে কোরআন ছুঁয়ে যে প্রতি ইঞ্চি ভূমি রক্ষার জন্য আমি প্রাণ দেব। তো আমার দেশের ক্রিমিনালরা তো আমার ভূমি দখল করে নিচ্ছে, আমার খাল দখল করে নিচ্ছে, ঝিল দখল করে নিচ্ছে, পাহাড় দখল করে নিচ্ছে, নদী দখল করে নিচ্ছে, সমুদ্রের উপকূল দখল করে নিচ্ছে। সে কে? সে শত্রু। তাকে তো আপনার সেনাবাহিনীর কে জন্য আছে? সেনাবাহিনী বিদেশি আক্রমণ হলে রক্ষা করবে, এই শত্রু থেকে আমার ভূমিকে কে রক্ষা করবে? সিদ্দিক ভাই, অর্থাৎ সরকারকে কিন্তু এটা নিশ্চিত করতে হবে সেও কিন্তু শত্রু। হি মাস্ট বি ট্রিটেড এজ এ ক্রিমিনাল। তাকে কিন্তু ইকুয়ালি আগ্রাসনের মতো করে তাকে শুট করতে হবে, যে কিনা 1 ইঞ্চি জমি দখল করছে। অর্থাৎ রাষ্ট্র তার সার্বভৌমত্বের উপরে কিন্তু আক্রান্ত হচ্ছে প্রতিদিন। দুর্নীতির মাধ্যমে যে কিনা সাইন করে আসলো একটা দলিল, যে আমলা, সেও কিন্তু আমার সার্বভৌমত্বের উপর আঘাত হানলো। কোন সেনাবাহিনী তাকে ধরবে? মুখ্যতা কিংবা অজ্ঞতার কারণে কিন্তু 25,000 একর জমি কোরিয়ান ব্রিজেটকে দেওয়া হয়েছে, 7,500 বিঘা 99 বছরের লিজে। মাননীয় প্রধানমন্ত্রীও চেষ্টা করছিলেন, 1 বিঘাও ফেরত নিতে পারেন নাই। অর্থাৎ সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হচ্ছে অনেকভাবে আমাদের অজ্ঞতার কারণে। উত্তরপ্রদেশের মানুষেরা, মুসলমানরা নাকি ভারত দখল করে নিচ্ছে, ওই জন্য সব আসছে একসাথে, আর অথচ কুম্ভ মেলায় গিয়ে লাখে লাখে মারা গেছে। কারণ কি? অজ্ঞতা। তো অজ্ঞতাকে পুঁজি করে যে রাজনীতি চলে, সেখানে কোনদিন উন্নতি হতে পারে না। বাংলাদেশ আমি বিশ্বাস করি অনেক দূর আগাতে পারবে যদি আমরা কন্টিনিউয়াসলি পরিবর্তনগুলোকে করি, এই কাঠামোগত সরকারের আকারকে ছোট করি, দুর্নীতিকে দমন করি, এবং জনগণকে মূল্যায়ন করি, ব্যবসায়ীদেরকে মূল্যায়ন করি, শ্রমিকদেরকে মূল্যায়ন করি, এবং বিদেশে যে কোটিখানিক বাঙালি আছে তার দিকে নজর দিয়ে, সে কিন্তু আপনার অর্থনীতিতে আজকে $50 বিলিয়ন
বড় কন্ট্রিবিউটর। হক ভাই, এটা স্বীকার করছে বলেই কিন্তু সরকার আজকে 2% প্রণোদনা দিচ্ছে তাদেরকে, এবং বিভিন্নভাবে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এই কোভিডের মধ্যেও কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। আপনি যদি দেখেন যে এই সরকারের 2008 সাল থেকে এই পর্যন্ত কন্টিনিউশন আছে বলেই কিন্তু আজকে দেশে আপনি 2009 সালে আপনার রপ্তানি কত ছিল, আজকে রপ্তানি কত, 2009 সালে আপনার মাথাপিছু আয় কত ছিল, আজকে কত। কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের গ্রোথটা এই কোভিডের মধ্যেও কিন্তু গ্রোথটা আমাদের আছে। তো সেই হিসাব যদি করেন তাহলে কিন্তু আপনি যেটা বলছেন যে কোরিয়া বা সিঙ্গাপুর, এরা কিন্তু সরকার কন্টিনিউয়াসলি ছিল। মালয়েশিয়া, আপনি মালয়েশিয়া মাহাথির মোহাম্মদ অনেকদিন ছিল, লিকুয়ান অনেকদিন ছিল, কোরিয়া ছিল, যার জন্য কন্টিনিউয়াস সরকার থাকলে পরে যে সেটার একটা সুফল জনগণ ভোগ করে, সেটাই কিন্তু বাংলাদেশের চেহারাটা বর্তমানে তাই। তো সেই জন্য আমরা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে কন্টিনিউয়াসলি আসেন এবং উনি যে দিনরাত কাজ করে যাচ্ছেন, তার ফল কিন্তু আমরা পেয়েছি। এখানে অস্বীকার করার কিছু নাই যে কিছু কিছু জায়গায় কোনো গলদ আছে, কিন্তু তারপরেও উন্নতিটা আমাদেরকে অবশ্যই একটু চশমা খুলে দেখতে হবে যে দেশ আমরা কোথায় ছিলাম 2009 আর 2021 এসে আমরা আজকে কোথায়, এই প্যান্ডামিকের মধ্যেও আজকে আমরা কোথায়। সেই জিনিসগুলো আমরা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে না, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ সঠিকভাবেই চলছে, কিন্তু আরো সঠিকভাবে চলতে হবে। আমি বলবো না যে আমরা একেবারে দুধে দেওয়া ভালো মানুষ হয়ে গেছি। অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু শুধরানোর আছে, অনেক জায়গায় কাজ করার আছে। সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। করলে আমরা কিন্তু অবশ্যই এই দেশকে যে 2041 সালে উন্নত বিশ্বে পরিণত করা, সেটা 2041 সালের প্রয়োজন হবে না। আর আপনি যেটা শিক্ষার কথা বলেছেন, মিড লেভেল ম্যানেজমেন্টের কথা বলেছেন, আসলে আমাদের দেশে আমি 2010-এ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রতিটা ইউনিভার্সিটিতে চিঠি লিখেছিলাম যে নিড বেস লেখাপড়ার জন্য আমাদের যে গার্মেন্টস খাত তখন খুব মানে ফ্লারিশ করছিল, তা আমরা মিড লেভেলের লোক পেতাম না। তখন আমরা ইউনিভার্সিটি করি নাই, বিজেমি ইউনিভার্সিটি তখন হয়নি। তো আমরা চিঠি দিয়েছিলাম যে এই সাবজেক্টগুলো ইনক্লুড করেন, কিন্তু কোনো জায়গায় করেনি। পরে যখন আমরা ইউনিভার্সিটি করেছি তখন কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আবার এই সাবজেক্টগুলো চালু করেছে। কিন্তু দরকার হলো আমাদের নিড বেজ এডুকেশন। আমাদের এখানে ওই যে বিবিএ এমবিএ একটা কন্টিনিউয়াস প্রসেস, পাশ করে তারপরে চাকরি খুঁজে পায় না, সেই জন্য টেকনিক্যাল লেখাপড়াটা আমাদের দেশে নাই, এবং ওটাকে আমরা খুব একটা পছন্দও করি না, প্রেফারও করি না। কি লেখাপড়া করেছে টেকনিক্যাল এই সাবজেক্টে, তাইলে কিন্তু তার কাছে মেয়েও বিয়ে দিতে চায় না। এই যে কতগুলো আমাদের মানসিক পরিবর্তন দরকার, সেই মানসিক পরিবর্তনটা কিন্তু আমাদের হচ্ছে না। সেই জন্যই লেখাপড়াটা আমাদের গতানুগতিক। কি পাশ করছে? এমবিএ পাশ করেছে, এমবিএ পাশ করে কোথায় চাকরি করে? 25,000 টাকা বেতনে ব্যাংকে চাকরি করে, তার কাছে মেয়ে বিয়ে দিবে। কিন্তু গার্মেন্টসে চাকরি করে, মনে করেন একটা কমার্শিয়াল বা একটা মার্কেটিং এর লোক, সে কিন্তু 3 লাখ টাকা বেতন পায়, কিন্তু তার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না। কেন? সে গার্মেন্টসে চাকরি করে। এই যে জিনিসগুলো এখনো কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। গার্মেন্টস কেন, অন্যান্য প্রাইভেট খাতে কিন্তু অনেক বেতনে চাকরি করে, কিন্তু তারপরেও সেই চাকরিটা পছন্দ করে না, পছন্দ করে সরকারি চাকরি, ব্যাংকে চাকরি। এইসব জিনিসগুলো আমাদের দেশের সমাজে আছে। সেখান থেকে আমরা বেরিয়ে আসলে আমরা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো বলেই আমার বিশ্বাস। এবং আমাদের একটা সবচেয়ে বড় ব্যবসায়ীদের জন্য যেটা দরকার, সেটা আমি বলবো, আপনারাও সোচ্চার হন, আমরাও বলি, অনেকদিন ধরেই বলে আসছি, আমাদের একটা প্রপার এক্সিট পলিসি দরকার। আমি 25 বছর 30 বছর ব্যবসা করলাম, তারপরে এসে আমি ফেল করলাম, তখন আমার সহায় সম্পত্তি যা আছে সব নিয়ে যাবে, ঠিক আছে, তারপরে আমাকে জেলে যেতে হবে, আমি না পারলে আমার সন্তানের জেলে যেতে হবে। এই জন্য আমি যে দেশকে দিলাম, তার জন্য একটা এক্সিট পলিসি দরকার, যেটা সারা পৃথিবীতে আছে। চ্যাপ্টার 11 বা ইউরোপে আছে, আমেরিকা আছে, সব জায়গায় আছে। তাহলে আমাদের এখানে কেন থাকবে না? একটা এক্সিট পলিসি আমাদের খুব জরুরি এখন, কারণ আমাদের ইকোনমির সাইজ বেড়েছে, আমাদের ব্যবসার অবস্থা বেড়েছে, এবং রিস্কও বেশি থাকবে। ব্যবসার অবস্থা যত বাড়বে, ব্যবসার সুযোগ যত বাড়বে, রিস্কও কিন্তু ততটা থাকবে। তো সেইখানে আমাদের এই এক্সিট পলিসিটা নিয়ে কাজ করতে হবে। আমাদের একটা এক্সিট পলিসি দরকার। জি, মিস্টার আব্দুল হক, আপনি একদম শেষ পর্যায়ে চলে ধন্যবাদ। এসেছেন। আমি মনে করি ছোট যে করে আপনি চমৎকার একটি বিষয়ের মানে
অবতারণা করেছেন, সেটা হলো ডেফিনেটলি আই ফুললি সাপোর্ট যে এক্সিট পলিসি দরকার, বেল আউট দরকার। ব্যবসায় কিন্তু খারাপ হতেই পারে, যে কোনো কারণে খারাপ হতে পারে, হলে পর এই ব্যবসাকে তুলে ধরার জন্য ট্রিলিয়নস অফ ডলার কিন্তু আমেরিকাতে সরকার ব্যবসাকে সাপোর্ট করে, ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট করে। আমাদের দেশে বেল আউটটা খুব বেশি করে প্রচলন হয়নি। ডেফিনেটলি যেমন আমি 40 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু একটা কাজে আমার ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমাকে একেবারে লাঞ্ছিত হয়ে বেরিয়ে চলে যেতে হবে, তার চেয়ে ডেফিনেটলি তার অতীত দেখে সবটা দেখে কিন্তু বেল আউটের জিনিসটা করা উচিত। এবং আপনার দেউলিয়া আইনটাকে আধুনিক করা উচিত। দেউলিয়া আইন কিন্তু অন্যান্য অনেক দেশে, আজ যেমন জাপানে প্রতিদিন অনেক কোম্পানি দেউলিয়া হয়, ব্যাংকরাপসি হয়, কোনো কারণে ফেল করলে। এই এক্সিট প্ল্যানটা যেটা বলছেন আমি ফুললি সাপোর্ট করি। আমার মনে হয় আপনার কমিটির মাধ্যমে এই 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 প্রস্তাবগুলো আপনারা আনতে পারেন। আমরা বলার উদ্দেশ্য হচ্ছে যে ছোট্ট করতে হবে। আমরা কেবল সমালোচনা নয়, আলোচনা করছি। আলোচনাটা করা দরকার মুক্তভাবে, যাতে আইডিয়াগুলো আসে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ডেফিনেটলি ভেরি স্ট্রং লিডারশিপ প্রমাণ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তো একা করবেন না, আপনি সবাই কাজ করছে বলে আপনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি একটা স্টেবিলিটি রেখেছেন, স্টেবিলিটির ফল কান্ট্রি পাচ্ছে, কোনো সন্দেহ নেই। অতএব সেটাকে মেনটেন করা কিন্তু আমার রাষ্ট্রের যে মূল লক্ষ্য, কেবলমাত্র গ্রোথ নয়, মানুষের নিরাপত্তা, শান্তি। যেমন ভুটানের রাষ্ট্রীয় পলিসি হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, গড় জাতীয় সুখ। আমাদেরও রাষ্ট্রের একটা দর্শন আমাদের আছে, মানুষের নিরাপত্তা, সুখ, শান্তি, আপনার জীবনের নিরাপত্তা। আপনি যেই মত পথেরই হন না কেন, সবাইকে ধারণ করা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে নিয়েই কিন্তু বাংলাদেশকে এগোতে হবে। অতএব আমি মনে করি যে আমরা এই চেঞ্জগুলো করা হলে কন্টিনিউয়াস চেঞ্জ কিন্তু হতে হবে এবং স্ট্রাকচারাল রিফর্ম করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই এই আস্থা রেখে আমি ধন্যবাদ। মিস্টার সিদ্দিকুর রহমান, আমরা শেষ করবো, আর কিছু যোগ করার আছে 10 সেকেন্ডে? আমি মনে করি যে আমাদের এইবারের বাজেটটা একটা সুষম বাজেট হবে, আমাদের ইকোনমিকে ফিরিয়ে আনার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরাও সরকারকে অবশ্যই সবাই মিলে সহযোগিতা করব, মাননীয় অর্থমন্ত্রীকে এবং মাননীয় অর্থ সচিবকে, এই যে আগামী 3 তারিখে যে বাজেট দিবেন, তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মিস্টার আব্দুল হক আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, আসন্ন বাজেট সবকিছু নিয়ে। আমার দুই অতিথি একমত পোষণ করেছেন যে বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ কোভিড পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে। তবে একটি পরামর্শ এসেছে যে এখন যে নতুন করে টিকা আনার চেষ্টা চলছে, এই টিকা যেন যারা প্রথম ডোজ নেবেন তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যবস্থা রেখে আসলে অন্যদের টিকা দেওয়া হয়, সেটি নিশ্চিত করবার কথা বলেছেন। ওনারা বলছিলেন যে করোনার শিক্ষা সেই অর্থে কেউ এখন পর্যন্ত গ্রহণ করেনি, কিন্তু এই করোনার মধ্য থেকেও শিক্ষা গ্রহণ করবার অনেক কিছু আছে। স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় শিক্ষা হওয়া উচিত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে এবং মূল মনোযোগটা দিতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে। এবং সার্বিক শাসনের ক্ষেত্রে আরও ভালো করা দরকার সে কথা বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার সে কথা বলেছেন। সংস্কারের উপরে দুজনই জোর দিয়েছেন। একদিনে সংস্কার হবে না সেটি যেমন ঠিক, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু করে সংস্কার করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। আমাদের কাঠামোগত অনেক পরিবর্তন দরকার। আমাদের সরকারের আকার ছোট করবার কথা ওনারা বলেছেন, মিনিস্ট্রিগুলোকে রিস্ট্রাকচারিং করবার কথা বলেছেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক দেশ হতে হবে আমাদেরকে। প্রতিটি মানুষেরই সেটি হওয়া দরকার। বাজেট কেমন হবে সেটি বলতে গিয়ে বলছিলেন অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট হতে হবে, দারিদ্র্য বিমোচনের বাজেট, সুশাসনের জন্য বাজেট, সম্প্রসারণের বাজেট, স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে এবং সুষম বাজেটের কথা বলছিলেন। এবং সেই সঙ্গে আরও বলছিলেন যে কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে। আমরা সবসময় পরিমাণের দিকে নজর দিই, কিন্তু গুণগত মানের দিকেও নজর দিতে হবে এবং এই যে ব্যয় করবার যে ক্ষেত্রে আমরা করি সেই ব্যয়ের গুণগত মান কি সেই দিকে মনোযোগ দিতে হবে। প্রশাসনের মধ্যে মেধাতান্ত্রিকতা, মেধার গুরুত্ব দিতে হবে এবং মানুষের মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এবং মানুষের জন্য বিনিয়োগ করতে হবে সেটি বলছিলেন। এবং আমাদের মনস্তত্ত্বে মানসিকতায় পরিবর্তন আনতে হবে এবং সেই সঙ্গে যারা ব্যবসা বাণিজ্যে ঢুকবেন তারা যেন সেখান থেকে বেরিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাটা তো করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।